আমু আমু রেডি হলি মা? হয়ে গেছে মাম্মা, আসছি। রিফা ও তার মা যাচ্ছে একটা বিয়ে বাড়িতে। বিয়েটা বিখ্যাত ভয়েস আর্টিস্ট নয়না ইসলাম মায়ার। মায়ের পরিবার ঠিক করেছে বিয়েটা। ভয়েস কুইন মায়ার বিয়ে বলে কথা, খুব ধুমধাম করেই বিয়ে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ, আর্টিস্টের বিয়ে বলে কথা, তাই খাওয়া দাওয়ার দায়িত্ব ক্যাটারারদের মাধ্যমেই করেছে। রিফার মা একজন ক্যাটারার, তাই তিনি এই অর্ডার পেয়েছেন। আর রিফার মা মেয়েকে একা রেখে যেতে পারছে না, কারণ রিফার পরিবারে আছে রিফার মা, ভাই ও রিফা নিজে। তাই মেয়েকে একা রেখে যেতে পারছে না, কারণ রিফার ভাই বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করছে, বিজনেস নিয়ে স্টাডি করছে। গল্পের সঙ্গে থাকলে আস্তে ধীরে সব কিছু জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। রিফা রেডি হয়ে বাহিরে এসে দেখে তার মা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিফা আসতে রিফার মা ড্রাইভারকে বললেন, আসিফ, ইয়েস ম্যাম। লোকেশন জানো? জানি ম্যাম। ওকে চলো। ইয়েস ম্যাম। বলেই আসিফ গিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ায়। প্রথমে রিফা, তারপর তার মা ওঠে। দরজা লাগিয়ে আসিফ গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। রিফার মা বলতেই গাড়ি স্টার্ট করে। রিফা ফোনে কারোর সঙ্গে চ্যাট করায় ব্যস্ত। রিফার মা ফোনে সব ঠিক আছে কিনা খোঁজ খবর নিচ্ছে। রিফা তার বেস্ট ফ্রেন্ড জুইকে বলে, জুই, তুই জানিস আজ আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছিস? আমার প্রিয় ভয়েস আর্টিস্টকে জানিস তো? হ্যাঁ, ভয়েস কুইন মায়া আর ভয়েস কিং রিবন, আরেকজন কে যেন। ও হ্যাঁ, সাইড ক্যারেক্টার শাওন। যতদূর আমি জানি এদের সবার মধ্যে তোর প্রিয় ভয়েস আর্টিস্ট হলো মায়া। হ্যাঁ, আজ ওনার বিয়ে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। আমার মামা ওই বিয়ের কাটারের কন্ট্রাক্ট পেয়েছে, তাই মামা আমাকে ও নিয়ে যাচ্ছে। আমি তো এক্সাইটেড, আমার প্রিয় ভয়েস আর্টিস্টের বিয়েতে যাচ্ছি। কনগ্রাচুলেশন দোস। থ্যাংক ইউ। ওদিকে মায়া নিজের রুমে বসে কেঁদেই যাচ্ছে। তার মা এসে তাকে বোঝায়, মায়া, মা আমার, জিদ করিস না, তোর আব্বু এই বিয়ে দিয়েই ছাড়বে। তোমরা কেন আমার কথা বুঝতে চাইছো না? আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে করতে সমস্যা কোথায়? আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই। তুমি জানো আমার ফলোয়াররা আমার বিয়ের খবর শুনে কিভাবে কষ্ট পাচ্ছে? কি আবল তাবল বলছিস? কিসের ফলোয়ার? আর ফলোয়ার দিয়ে কি হবে? তুমি তো জানো আমি গল্পে ভয়েস দিই। এখন প্রতিটা গল্পে আমার ভয়েস খুঁজে আমার ফলোয়ারগুলো। এখন আমি যদি এই ফালতু বিয়ের চক্করে আমার ক্যারিয়ার নষ্ট করি তাহলে আমার কি হবে? ওসব ফালতু কাজ বাদ দে। এই বিয়েটা না হলে তোর আব্বুর মান সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথাটা বলেই মায়ের মা চলে যায়। মায়া কান্না করে মনে মনে বলে, এই বিয়ে আমি করতেই পারবো না। আমি একজন আর্টিস্ট, হাজারো মানুষ আমার ভয়েসের জন্য অপেক্ষায় থাকে। আমিও আমার আর্টিস্টদের খুব ভালোবাসি। আমি তাদের এভাবে কষ্ট দিতে পারবো না। এই বিয়ে করলে ওরা আমাকে কখনোই ভয়েস করতে দেবে না, এটা আমি ভালোই জানি। ওই শুটকি মাছ আমাকে কখনো ভয়েস করতে পারমিশনই দিবে না। বিয়ের আগেই যেভাবে আমাকে থ্রেট করে, না জানি বিয়ের পরে আমাকে কি করবে। বিয়েটা যেভাবে হোক বন্ধ করতে হবে। মায়া কথাগুলো ভেবে মনে 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 প্ল্যান কষে নেয়। এদিকে রিফা ও তার মা পৌঁছয় মায়ের বাসায়। মায়ের বাবার সঙ্গে সব কথাবার্তা বলে ম্যানেজমেন্ট করছে। তিনি রিফাকে বলেছে কোথাও যেতে না, কিন্তু রিফা একবার মায়েকে দেখতে চাইলো, কারণ সে এতদিন যার গল্প শুনে, যার ভয়েস সব ছেলে মেয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করে, তাকে দেখার লোভ সামলাতে না পেরেই রিফা বিয়ে বাড়িতে ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় একটা আওয়াজ কানে ভেসে আসে। কথাটা ছিল এমন, দোস্ত, আমি এই বিয়ে করতে পারবো না। আমি যদি বিয়েটা করি তবে আমার ক্যারিয়ার গড়ার আগেই শেষ হয়ে যাবে। আর ছেলের পরিবার একটুও ভালো না। ব্যাস এতটুকুই শুনেছিল রিফা, তারপর আর কিছুই শুনতে পায়নি। মেয়েটার কথা শুনে রিফা বুঝতে পারে এটা তার প্রিয় ভয়েস কুইন মায়ের আওয়াজ। সে কথাটা শুনেই অবাক হয়ে এদিক ওদিক মায়াকে খুঁজে, কিন্তু খুঁজে পায় না। সে তার মাকে গিয়ে বলে, কিন্তু তার মা বিশ্বাস করে না। রিফা সত্যিটা জানার জন্য মায়াকে খুঁজতে খুঁজতে একটা হল রুমে যায়। গিয়ে দেখে সেখানে দুইটা মেয়ে, একজন বিয়ের শাড়ি পরে বসে আছে আর একজন তার পাশে।
যে বিয়ের শাড়ি পরে আছে তার হাতে পায়ে সাইজ নিয়ে অন্য মেয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করছে। রিফা বুঝতে পারছে না কিছুই। সে রিয়েলাইজ করলো বিয়ের শাড়ি পরা মেয়েটাই মায়া হতে পারে। সে মায়াকে ফলো করতে লাগে। কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হবে। এমন সময় রিফা একটা রুমের কাছে যায়। গিয়ে দেখে একটা সাদা পাঞ্জাবি পরা ছেলে মায়ের রুমে বসে মায়াকে জোর করে চুমু খেতে চাইছে, কিন্তু মায়া মুখ ফিরিয়ে নিয়েছে। এমন সময় একজন এসে জানায় কাজী বিয়ে পড়াতে এসেছে। তখন ছেলেটা মায়াকে বলে, মায়া সোনা, কাজে এসে গেছে, আর একটু পর তুমি আমার মনের রানী হবে, তৈরি থেকো। আমি তোকে চুপ, একটাও বাড়তি কথা নয়, রেডি হয়ে থাকো আর কিছু মুহূর্ত। বলে ছেলেটা চলে যায়। রিফা সব দেখছিল, কিন্তু কিছু বলতে যাবে তার আগেই কেউ এসে মায়াকে নিয়ে যায়। রিফা চেষ্টা করে মায়ের সঙ্গে কথা বলার, কিন্তু সুযোগ পায় না। একটু পর কাজী বিয়ে পড়াতে বসে। রিফা দূর থেকে দেখছে মায়া ও ছেলেটা পাশাপাশি বসে আছে। কাজী বিয়ের কাজ শুরু করে। কাজের সব নিয়ম কানুন মেনে মায়াকে কবুল বলতে বলে, কিন্তু মায়া কবুল বলতে চায় না। ছেলেটা অনেক করে বলে, ওই মেয়ে, কবুল বল, কবুল বল বলছি। মায়া নিশ্চুপ, কোনো কথাই নেই। ছেলেটা এবার মায়ের ঠোঁটে আঙুলের নখ বসিয়ে দিয়ে ঠোঁট ছেড়ে ফেলে আর বলতে বলে, কবুল বল বলছি, না হলে এর থেকেও খারাপ অবস্থা করব তোর। মায়ের ঠোঁট কেটে রক্ত পড়ছে। ছেলেটাকে পুরোই হিংস্র বাঘের মতো লাগছে। কেউ কিছু বলতেই পারছে না। মেয়েটার এই অবস্থা দেখে ও মেয়ের মা বাবা কিছুই বলতে পারছে না। ঠোঁট থেকে রক্ত পড়ে বিয়ের কাগজ ভিজিয়ে দিচ্ছে, তবুও মেয়েটা কবুল বলছে না। হঠাৎ কারেন্ট চলে যায়। সবাই লাইটের ব্যবস্থা করে, কিন্তু ততক্ষণে মায়া সেখান থেকে পালিয়ে গেছে। ছেলেটা হন্য হয়ে খুঁজছে তার লোকপ্রিয়দের, বলে, তোরা যেভাবে পারিস ওকে খুঁজে আমার সামনে হাজির কর, না হলে তোর কাউকে জিন্দা বাঁচতে দিব না। আমার মায়াকে চাই যেভাবেই হোক। ছেলেগুলো এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে। মায়ের কোনো খোঁজ পায় না। এদিকে মায়া একটা গাড়িতে বসে আছে, ভয়ে কাঁপছে। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে। কান্না করে করে চোখ লাল হয়ে গেছে। মায়া দেখলো গাড়িটা গ্রাম ছেড়ে শহরের পথে এসে গেছে। এবার মায়া চোখ তুলে তাকায় গাড়ির ভিতরে বসে থাকা লোকগুলোর দিকে। তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এরা কারা? এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আর ওই দীপকও যদি কোনোভাবে আমার খবর পায় তবে তো আমি শেষ। এইসব হাজারো আকাশ পাতাল কথা ভেবে ভালো করে সবার দিকে একবার চোখ বোলায়। তারপর বাহিরে চোখ দিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। কিছুই বুঝতে পারে না। সে ভয়ে ভয়ে গাড়ির ভিতরে বসে থাকা মানুষগুলোকে দেখে। তারপর মায়া তার পাশে বসে থাকা মেয়েকে উদ্দেশ্য করে বলে, আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন। মায়ের কথা শুনে মেয়েটা এবার মায়ের দিকে তাকিয়ে শান্ত এবং ধীর কণ্ঠে বলে, ভয় পাবেন না আপনি। আমরা আপনার ভালোর জন্যই ওই শয়তানের কাছ থেকে নিয়ে এসেছি। উনি আমার মা, আর আমি রিফা। আমাদের ভয় পেতে হবে না আপনাকে। একটু শান্ত হয়ে বসুন। আপনারা আমার সাহায্য করছেন কেন? সব বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরুন। কিন্তু আপনারা ভয় পেও না মামুনি, আমাদের উপর ভরসা রাখতে পারো, তোমার কোনো ক্ষতি হবে না। মায়া রিফার মায়ের কথায় মনে হলো একটু শান্ত হলো। তারা প্রায় 3 ঘন্টা জার্নি করে বাসায় পৌঁছয়। বাসায় ঢুকে দেখে ডাইনিংয়ের আলো জ্বলছে। রিফা ও তার মা অবাক হয়ে দুজনের দিকে তাকায়। তারপর কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে রিফা বলে ওঠে, মামা, ভাইয়া। আমারও তো তাই মনে হচ্ছে। মায়া মা মেয়ের কথা চুপ করে দাঁড়িয়ে শুনছে। রিফা মায়ের কাছে এসে হাত ধরে নিজের রুমে নিয়ে গিয়ে ওয়াশরুম দেখিয়ে দিয়ে বলে, আপু, আপনি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। আপনি নিশ্চয়ই ক্লান্ত। আমি আসি, আমার ভাইয়া এসেছে, একটু দেখা করে আসি। আপনার ভাইয়া? সব বলবো, আগে আপনি ফ্রেশ হয়ে নিন। বলেই রিফা মাকে রেখে নিচে চলে আসে। নিচে আসতেই তার ভাইয়ার সঙ্গে দেখা হয়। তার ভাইয়া তাকে দেখে জড়িয়ে ধরে বলে, বনু, কেমন আছিস? কলেজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তুমি কেমন আছো ভাইয়া? ভালো ছিলাম না তোদের ছেড়ে, এখন তোদের কাছে ফিরে ভালো লাগছে। ভাইয়া, আর যাবি না তো আমাদের ছেড়ে? যাব না বনু, তোরা কোথায় ছিলি? আমি সেই কখন এসেছি,
আর বাসায় এসে তোদের কাউকে খুঁজে পাইনি। ভাগ্য ভালো আমার যে আমার কাছে এক্সট্রা চাবি ছিল, না হলে তো বাইরে বসে থাকতে হতো। কিন্তু তোরা কোথায় ছিলি? একটা বিয়ের কাটারের অর্ডার পেয়েছিল, সেটাই অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। ও তাই বল। একটু পর রাতে ডিনার করতে সবাই একসঙ্গে বসে। রিফা তার মাকে বলে, আম্মু, আমি মায়া আপুকে নিয়ে আসি। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আয়। রিফা টেবিল ছেড়ে উপরে চলে যায়। মায়ের নাম শুনে রিভান অবাক হয়ে যায়। রিভান তার মাকে বলে, আম্মু, মায়াকে? বনুর বান্ধবী নাকি? না না, মায়া মেয়েটার আজ বিয়ে ছিল, কিন্তু মেয়েটার ভাগ্য খুবই খারাপ ছিল। ওর উপর অনেক ধকল গেছে। মেয়েটাকে যদি ওই নরক থেকে না নিয়ে আসতাম, জানি না, হয়তো মেয়েটা আত্মহত্যা করত। বলেই রিফার মা রিভানকে সব খুলে বলে। সব শুনে রিভান অবাক হয়। ওদিকে রিফা রুমে ঢুকে দেখে মায়া ড্রেসিং আয়নার সামনে বসে তার ঠোঁটে অয়েন্টমেন্ট লাগাচ্ছিল আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। রিফা মায়ের কাছে এগিয়ে পিছন থেকে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না আপু? হঠাৎ রিফার গলার আওয়াজ শুনে চমকে ওঠে মায়া। চোখ মুছে রিফার দিকে ঘুরে বলে, থ্যাংক ইউ। আপনারা না থাকলে কি যে হতো কে জানে। ওই জানোয়ারের অত্যাচার সহ্য করতে না পেরেই হয়তো মরতে। চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। আর হ্যাঁ, আম্মু নিচে ডাকছে, খাবেন চলুন। মায়ের মুখের কথা শেষ করতে না দিয়ে রিফা মায়াকে টানতে লাগে। মায়া বলে, আপনারা খেয়ে নিন, আমি খাবো না। আপু, আমি আপনার ছোট হব, তাই আমাকে আপনি বলতে হবে না। আর একটু হলেও খেতে হবে, না হলে আম্মু রাগ করবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন। কারেকশন, তুমিও আমাকে আপনি করেই বলতে পারবে না, তা না হলে আমিও। আচ্ছা আচ্ছা হয়েছে, তুমিই বলবো। এখন চলো নিচে, সবাই অপেক্ষা করছে। দুজনে কথা বলতে বলতে নিচে আসে। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎই রিভানের চোখ যায় সিঁড়ির দিকে। কিছু মুহূর্তের জন্য চোখ আটকায় সিঁড়ি দিয়ে নামা অফসরার দিকে, কিন্তু হঠাৎই অফসরার ঠোঁটে চোখ যেতেই রিভানের খারাপ লাগে। মায়াও রিফার পাশাপাশি বসে। রিভানকে দেখে মায়া তার দিকে তাকাতে গিয়েও চোখ নামিয়ে নেয়। তখন রিফার মা মায়াকে বলে, মায়া মা, এ আমার ছেলে রিবান শাহরিয়ার। আর রিবান এটাই সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম। ওর নাম মায়া। ও আচ্ছা, আসসালামু আলাইকুম মিস মায়া। ওয়ালাইকুম আসসালাম মিস্টার রিভান। আচ্ছা, খাওয়ার টেবিলে বসে সালাম নেওয়া নেওয়া করতে হবে না। এখন খাওয়া শুরু করো, অনেক রাত হলো। হ্যাঁ মা, খাচ্ছে। খাবার টেবিলে রিভান খেতে খেতে বারবার আর চোখে মায়াকে দেখে যাচ্ছে। ওদিকে মায়া খেতে পারছে না, ঠোঁট খুব জ্বালা করছে। মায়া খেতে পারছে না দেখে রিফার মা সার্ভেন্টকে বলে স্যুপ রান্না করে দিতে, মিষ্টি জাতীয় কিছু। মায়া বাধা দিতে চায়, কিন্তু সবার কথাই আর করতে পারেনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যে যার ঘুমোতে যায়। রিফা মায়াকে নিয়ে নিজের রুমে গেল। মায়া রিফা বিছানায় যায়। লাইট অফ করে বিছানায় যেতেই মায়া উসখুস করছে। রিফা বুঝতে পারছে মায়ের কিছু একটা হয়েছে, তাই রিফাকে প্রশ্ন করে, কিছু জিজ্ঞেস করতে চাও? আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে, তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? ওকে, বলো কি জানতে চাও? তোমরা আমাকে সাহায্য করলে কেন? আর ওই দীপকের লোকজনকে কি করে ধোকা দিলে? আর আমরা তো আগে কখনো একে অপরকে দেখিনি। এই ব্যাপার, তোমাকে সাহায্য করেছি কেন সেটা অন্য একদিন বলবো। এখন একটা প্রশ্নের উত্তর শুনুন। সেটা হচ্ছে যে ওই ভিলেন লোকটাকে ধোকা কট করে দিলাম। হ্যাঁ বলো। বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করতে গিয়ে তোমার কিছু কথা আমার কানে আসে। তখন বুঝতে পারলাম তুমি বিয়েতে রাজি না। সেটা নিয়ে মাথা ব্যথা হতো না। যখন দেখলাম ওই শয়তানটা তোমার উপর অত্যাচার করছে, সেটা আমি একটা মেয়ে হয়ে সহ্য করতে পারিনি। আর তখন শুনেছিলাম তুমি বিয়ে করতে রাজি না, তাই বাধ্য হয়ে আম্মুকে সব বললাম। জানতাম আম্মু আমার মুখের কথাই বিশ্বাস করতে নাও পারে, তাই ফোনে সব রেকর্ডিং করে নিলাম। সেগুলো আম্মুকে দেখায়। তখন আম্মু আমাকে হেল্প করে। আম্মু ও আমাদের ড্রাইভার আমাকে সাহায্য করে তোমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য। অতীত।
রিফার দেওয়া ভিডিও দেখে রিফার মা অবাক হয়। তাই রিফার মা একটা প্ল্যান করে, তার জন্য আসিফকে ডেকে পাঠায়। আসিফ এসেছো? জি ম্যাডাম। এইখানে ডাকলেন, কিছু কি হয়েছে ম্যাডাম? হয়েছে তো, তাই তোমাকে একটু হেল্প করতে হবে। কি হেল্প ম্যাডাম? কনেকে কিডন্যাপ করতে হবে। কি? আরে চুপ, কি করছো তুমি? সবাইকে অ্যালার্ট করতে চাইছো? আগে পুরোটা শুনো। ওকে বলুন ছোট ম্যাম। রিফা আসিফকে সব খুলে বলে এবং ভিডিও দেখায়। সব শুনে ও দেখে আসিফ হেল্প করতে রাজি হয়। রিফা তার মা ও আসিফকে বলে, আম্মু তুমি বিয়ের পাশে থাকবে, আর আসিফ তুমি গাড়িতে বসে থাকবে বাসার পেছনে। আমি লাইট অফ করার সঙ্গে সঙ্গে আম্মু তুমি মায়ের হাত ধরে নিয়ে সোজা গাড়ির কাছে আসবে, আমিও সোজা এখানে চলে আসব। রিফার প্ল্যান মতো রিফার মা ও আসিফ কাজ করে। লাইট অফ হওয়ার সঙ্গে সঙ্গেই রিফার মা মায়াকে নিয়ে সোজা গাড়িতে। আসিফ গাড়ি স্টার্ট করতেই রিফা এসে গাড়িতে বসলো, আর আসিফ সেকেন্ডেই সেখান থেকে ভোদর। বর্তমান। ব্যাস এভাবেই তোমাকে ওই ভিলেনের কাছ থেকে নিয়ে এলাম। থ্যাংক ইউ রিফা, তোমার জন্য আমি ওই শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছি। আপু থ্যাঙ্কস বলে দূরে করে দিচ্ছ? আরে না, দূরে করবো কেন? দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে রিফার মায়ের ডাকে ঘুম ভাঙে। মায়া তখনও শুয়েছিল। রিফা নিচে এসে তার মাকে বলে, আম্মু ভাইয়া কোথায়? রিবান শুয়ে আছে এখনো। আচ্ছা আম্মু, আমার কিছু কাজ আছে, আমাকে কিছু খেতে দাও। কোথায় যাবি? আম্মু আজ মায়া আপুর জন্মদিন। তাই নাকি? তাহলে তো মেয়েটার জন্য একটা সারপ্রাইজ দিতে হয়। হ্যাঁ, তাই আমি একটু বাইরে যাব, আমি আপুর জন্য গিফট নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবি। আর হ্যাঁ, আসিফকে সাথে নিয়ে যাস। ওকে আম্মু। রিফা চেঞ্জ করে বেরিয়ে গেল। রিফার মা কাজে মন দেয়। এদিকে মায়া ঘুম থেকে উঠে পাশে রিফাকে না দেখে নিচে নামার জন্য করিডোরে পা বাড়িয়েছে, এমন সময় একটা ধাক্কা খায়। মায়া পড়ে যেতে নিলেই দুটো শক্ত হাত তাকে জড়িয়ে ধরে। মায়া চোখ বন্ধ করে নেয়। পরেনি দেখে চোখ খুলে দেখে সামনে রিভান। মায়া নিজেকে ঠিক করে নিয়ে বলে, সরি মিস্টার রিভান, আমি খেয়াল করিনি। ইটস ওকে। ঘুম কেমন হলো? জি ভালো। চলুন নিচে যাই, সকলে নিশ্চয়ই অপেক্ষা করছে। ওকে চলুন। মায়া ও রিভান নিচে নেমে আসে। ওদিকে রিফা বাইরে গিয়ে দেখে আসিফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিফা তার কাছে গিয়ে বলে, আসিফ গাড়ি ঘোরাও। কেন ম্যাম? একটু সুপারমার্কেট যাব। সুপারমার্কেট কেন ম্যাম? আজ মায়া আপুর জন্মদিন, আপুকে সারপ্রাইজ দেব। মায়া আপু কে ম্যাম? আরে কাল যে মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে এলাম, ওর জন্মদিন। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, কি করে জানলেন? ওনার ফেসবুক ঘেটে। আচ্ছা তাই বলুন। ঠিক আছে ম্যাম, চলুন। রিফাকে নিয়ে আসিফ মার্কেটে যায়। এদিকে মায়া নিজে এসে রিফাকে দেখতে না পেয়ে রিফার মাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আন্টি রিফাকে দেখছি না, এখানেও নেই, ও কোথায়? মেয়েটা বলল ওর কি একটা জরুরি কাজ আছে, তাই ও বেরিয়ে গেল সকাল সকাল। আচ্ছা মেয়েটা বেরিয়ে গেল, একবার আমাকে ডেকে গেল না? কথাটা মনে মনে ভাবছে। এমন সময় রিফার মা রিফা ও রিফানকে বলল, রিভান, মায়া মামনি, টেবিলে বসো, নাস্তা খেয়ে নাও। জি আন্টি, বসছি। মায়া ও রিফান মুখোমুখি। সার্ভেন্ট এসে নাস্তা দেয়। নাস্তা খেতে খেতে হঠাৎ তার আব্বু আম্মুর কথা মনে পড়ে। মা বাবার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি পড়ে। মায়ার চোখে পানি দেখে রিফান বলে, কি হলো মিস মায়া, চোখে পানি কেন? কিছু না, ও এমনি। কি হয়েছে বলুন প্লিজ, হঠাৎ কান্না করছেন? আসলে আব্বু আম্মুর কথা মনে পড়ছে। জানি না আমাকে না পেয়ে আমার আব্বু আম্মুকে ওই শয়তান কি করছে। ভাববেন না, কিছুই হবে না। রিফা সারাদিন পর বাসায় এসে তার আম্মু থেকে জানতে পারে পার্টির সব ব্যবস্থা হয়ে গেছে। এদিকে মায়া ও রিভান ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। রিভান এটা ওটা বলে মায়ের মন ভালো করার চেষ্টা করছে। রিভান হঠাৎ জিজ্ঞেস করে, মিস, একটা প্রশ্ন করব? হ্যাঁ করুন। আপনি কি স্টাডি করেন? না,
স্টাডি তো কবেই শেষ হয়ে গেছে। মানে কবে শেষ হয়েছে? আজ 3 বছর শেষ হয়েছে। আপনার বয়স কত তবে? আমি তো ভাবলাম আপনি আমার সমবয়সী বা ছোট হবেন। এখন তো মনে হচ্ছে আপনি আমার বড়। হ্যাঁ, আপনি যখন এখন স্টাডি কমপ্লিট করছেন তখন তো আমি আপনার থেকে বড়ই হব। আমার 28, আপনার? আমার তো 25 আর আমার বোন 21। বুঝলাম। তা আপনি কি করেন? ব্যবসা নিয়ে ভাবছি, কিছু একটা বিজনেস করব। গুড আইডিয়া। আচ্ছা, আবার চলুন, আন্টি নিশ্চয়ই খুঁজবেন। হ্যাঁ চলুন। মায়া সিঁড়ি দিয়ে নামছে, দেখে ডাইনিং রুমে অন্ধকার। মায়া রিভানকে বলে, কি ব্যাপার বলুন তো, সব অন্ধকার কেন? বাসায় কেউ নেই নাকি? বুঝতে পারছি, চলুন দেখি। বলেই মায়া সিঁড়ির শেষ ধাপে পা দিতেই চারদিকে আলোয় ভরে গেছে। আর সামনে রিফার মা, আসিফ, আরও বাসার সার্ভেন্ট, প্রতিবেশী সবাই দাঁড়িয়ে। সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার আপু। মায়া পুরোই শকড, তার মুখে ভাষা নেই, কি বলবে খুঁজে পাচ্ছে না। সে ভাবতেই পারেনি তার বার্থডে কেউ এভাবে পালন করবে। সে তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন। মায়া কিছুক্ষণের জন্য তো পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু এদিকে মায়া ও রিভানকে একসঙ্গে ছাদ থেকে নামতে দেখে কিছু কিছু প্রতিবেশীর ভালো লাগেনি। তারা তো কানাঘোষা শুরু করে দিয়েছে। রিফা মায়ের হাত ধরে 7 লেয়ারের কেকের কাছে দাঁড় করিয়ে দেয়। এত এত আয়োজন দেখে মায়া তো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে শুধু দেখেই যাচ্ছে, সবাই এক এক করে গিফট দিচ্ছে আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। সবার দেওয়া শেষ হতেই রিফা মায়ের হাতে একটা বড় গিফট বক্স দিয়ে বলে, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট কিউট আপু। আজকের এই দিন বছরের পর বছর ফিরে আসুক আর তুমি এভাবেই হাসি খুশি থেকো সারা জীবন। হ্যাপি বার্থডে। তোমার জীবনের এই বিশেষ দিনে তোমার সব স্বপ্ন সত্যি হোক, তোমার হৃদয় আনন্দে ভরে উঠুক, আর তোমার জীবন সুখ, শান্তি আর ভালোবাসায় পরিপূর্ণ হোক। আর এই গিফট তোমার জন্য স্পেশাল করে নিয়ে এসেছি, অনেক খোঁজাখুঁজি করে। এটা তুমি তোমার রুমে খুলে দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবিনি যে কেউ আমার জন্য এইভাবে জন্মদিন পালন করবে। আর এবারে তো আমি ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। রিফা, তোমরা কি করে জানলে? ওটা সিক্রেট, তবে হ্যাঁ, আমার গিফট খুলে দেখলে বুঝতে পারবে আমি কি করে জানি তোমার জন্মদিন। এখন তো গিফট খোলার ধৈর্যটাও আর হচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খুলে ফেলি। আচ্ছা খুলবে ক্ষণ, এখন কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে তো। মায়ের রিফাকে নিয়ে কেক কাটে। সবাই হাসি মজা করে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়ি ফিরে যায়। আসিফ যেতে গেলেই রিফা আসিফকে বলে, দাঁড়াও আসিফ, জি ম্যাম। আজ অনেক রাত হয়ে গেছে, তুমি এখানেই থেকে যাও। না ম্যাম, কোনো সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। আমি জানি আপনি যেতে পারবেন, কিন্তু আমি চাই না আপনি যান। মানে বুঝতে হবে না, মানে বোঝার হলে এতদিনে নিশ্চয়ই বুঝে যেতে। আমি কেন যেতে দিতে চাইছি না, তুমি কি কখনোই বুঝবে না আমার মনের ফিলিংস? আর কতভাবে বোঝাতে হবে? কি হলো ম্যাম, কি ভাবছেন? বললেন না তো। রিফা কথাগুলো মনে মনেই ভাবছিল। আসিফের কথার ভাবনা জগৎ থেকে বাইরে বেরিয়ে আসে, নিজেকে ঠিক করে বলে, বেশি মানে বুঝতে হবে না, যাও গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো, আমিও যাই, অনেক রাত হলো। সবাই যে যার রুমে চলে যায়। রিফা পানির বোতল নিতে কিচেন রুমে যায়। এদিকে মায়া রুমে গিয়ে আগে রিফার দেওয়া গিফট খুলে দেখে। গিফট দেখে মায়া তো খুশিতে কান্না করে দেয়। সে ভাবতেই পারেনি তাকে কেউ তার প্রিয় গিফটগুলো দিবে। সে তো ভাবতেই পারেনি এসব। রিফা পানির বোতল হাতে নিয়ে রুমে পা দিতেই মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর আঁকড়ে ধরে তাকে। রিফা একটু অবাক হয়। মায়া নিজেকে একটু ধাতস্থ করে বলে, এখানে বসো আর আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুমি আমাকে এইসব গিফট করেছো কেন? তুমি কি আমাকে চেনো? খুব ভালো করেই চিনি ভয়েস কুইন মায়া। কথাটা শুনে মায়া অবাক হয়ে যায়। সে হাঁ হয়ে তাকিয়ে আছে রিফার দিকে। রিফা বলে, আমি তোমার প্রতিটা গল্প শুনতাম, এক কথায় আমি তোমার ভয়েসের প্রেমে পড়েছিলাম। তোমার প্রতিটা গল্প তুমি এত সুন্দরভাবে উপস্থাপন করো, আর সব থেকে বেশি ভালো লাগে তোমার গল্পের পার্টনারের সঙ্গে তোমাকে সেই লাগে।
তোমার পার্টনার যে, তার নামটাও খুব সুন্দর। তোমাদের দুজনকে খুব ভালো মানায় একসঙ্গে। তবে একটাই দুঃখ, তোমার পার্টনার নিজেকে লুকিয়ে রাখে। কারণ আমি ওনার নাম সার্চ করেছি ফেসবুকে, কিন্তু ওনার কোনো আইডি খুঁজে পাইনি। রিবন, তুমি সব গল্প শুনেছো আমার আর রিবনের? হ্যাঁ, এই কয়েকদিন যখন তোমার গল্প পেলাম না, তখন হঠাৎ শুনি তোমার বিয়ে। মন ভেঙে যায়, ভয় হতে লাগে। মনে মনে ভাবতাম, তোমার যদি বিয়ে হয়ে যায়, তুমি কি তাহলে আর ভয়েস করবে না? কিন্তু যখন মামা আমাকে বলল তোমার বিয়ের কাটারের অর্ডার মামা পেয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু বিয়েতে গিয়ে দেখি এমন কিছু শিকার হব ভাবিনি। তুমি জানো, ওই শয়তান ছেলেটাকে খুন করতে ইচ্ছে হয়েছিল। ও কি করে পারলো তোমার মতো একটা পুতুলের মতো মেয়ে শরীরে আঘাত করতে? তাই তো ওখান থেকে তোমাকে নিয়ে চলে এলাম। তুমি আমাকে ঋণী করে দিলে রিফা। আমি তোমার ঋণ হয়তো শোধ করতে পারবো না, তবে আজ আমি একটা কথা দিচ্ছি, তুমি আমার কাছে কখনো কিছু যদি চাও, নির্দ্বিধায় বলতে পারো। আমি আমার সবটা দিয়ে হলেও চেষ্টা করব তোমার চাওয়া পূরণ করার। ওকে, যদি কোনোদিন তোমার কাছে কিছু চাই, তুমি না বলতে পারবে না। এখন বলো, গিফটটা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। মাইক্রোফোন, রেকর্ডিং সফটওয়্যার, অডাসিটি বা যে অন্য সফটওয়্যারগুলো দিয়েছো সবগুলোই উন্নত মানের সফটওয়্যার। আমার ভয়েসের কথা মাথায় রেখেছে তুমি এমন একটা গিফট আমাকে উপহার দেবে আমি ভাবিনি। আমি তো ভাবিনি এখানে এসেও ভয়েস করতে পারবো। তবে রিফা, আমি যে ভয়েস করি সেটা এই বাসায় তুমি ছাড়া আর কেউ না জানে। ওকে আপু, কেউ জানবে না। আপু, একটা প্রশ্ন করি। করো, কি প্রশ্ন? তুমি কখনো লাইভে আসো না কেন? তুমি জানো সবাই তোমার জন্য অনেক অপেক্ষা করে। জানি তো, কিন্তু তুমি এটা জানো কি সবাই আমাকে মানে আমার ভয়েসকে পছন্দ করে। এখন যদি আমি লাইভে যাই তবে সবাই অনেক অনেক প্রশ্ন করবে, আমি কি করি, ভয়েসে কেন এলাম, বিয়ে করেছি কিনা, বা কেউ লাইফে আছে কিনা, হ্যান ত্যান প্রশ্ন করবে। আমি এসব এড়িয়ে যেতে চাই, আমার এগুলো ভালো লাগে না। আমি ভয়েস করি এটাই অনেক, এর কারণ আমি কাউকে জানতে চাই না। বুঝলাম। আচ্ছা আপু, আমি একটা প্রশ্ন করতে পারি? প্রমিস কাউকে বলবো না। আচ্ছা করো। তুমি ভয়েস জগতে কি করে এলে, বা কেন এলে? যদি না বলতে চাও, আমি বলবো না। না, তুমি মানুষটা আমার অনেক হেল্প করেছো, আর কেন জানি না তোমাকে বলতে বাধা নেই, তাই বলছি শোনো। তোমার প্রিয় ভয়েস আর্টিস্ট রিবন আছে না, আমিও ওর ভয়েসের খুব বড় ফ্যান। বলতে পারো আমি ভয়েস জগতে এসেছি শুধুমাত্র রিবনের জন্য। আমি আগে গল্প শুনতাম, কখনো ভাবিনি ভয়েস জগতে আসবো। একদিন গল্প শুনতে শুনতে রিবনের ভয়েস শুনতে পাই, তখন থেকে প্রতিদিন রিবনের গল্প শুনতাম। তারপর হঠাৎ কী হলো জানি না, আমার আগ্রহ হলো ভয়েস করব। তার পরপরই আমি প্র্যাকটিস শুরু করলাম এবং একজনের মাধ্যমে গল্পের জগতে চলে এলাম। আরেকটা সিক্রেট বলি। কি সিক্রেট আপু? আমি না রিবনের ভয়েস শুনে ওর প্রেমে পড়ে গেছি, বলতে পারো ম্যাডলি প্রেমে পড়েছি। এই জন্যই তো আমি অন্য কাউকে বিয়ে করতে চাইনি। আচ্ছা তাই, এই ব্যাপার। তাহলে আমাদের ভয়েস কুইন ভয়েসের কিংয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। কিন্তু তোমাদের ভয়েস কিং তো নিজেকে লুকিয়ে রেখেছে, জানি না কখনো তাকে খুঁজে পাবো কিনা। আপু, তো চিন্তা করো না, আমরা দুজনে মিলে ভয়েস কিংকে খুঁজে বার করব। এভাবেই দুজনে গল্প করতে করতে শুয়ে পড়ে। মায়া ঘুমিয়ে যেতেই রিফা নিচে আসে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশান আসে। ফোন নিয়ে দেখে শাওন লাইভে এসেছে। নোটিফিকেশান দেখে রিফা লাইভ দেখতে দেখতে কমেন্টস করছে লাইভে। এমন সময় সেখানে আসিফ আসে। রিফাকে এত রাতে ডাইনিং রুমে দেখে অবাক হয়। আসিফ এসে বলে, ম্যাম কি করছেন? রিফা ফোনে এতই মত্ত ছিল যে আসিফ এসেছে খেয়াল করেনি। আসিফের আওয়াজ পেয়ে রিফা আসিফের দিকে তাকিয়ে হাতের ফোনটা আসিফকে দেখিয়ে বলে, আসিফ, তুমি একটা জিনিস দেখবে? কি দেখাবেন? এই দেখো, এই ভিডিওটা, মানে ভিডিওর কমেন্টগুলো। কমেন্ট? হ্যাঁ, এই যে শাওন নামের ছেলেটা আছে, ও কিভাবে জ্বালাচ্ছে দেখো। রিফার হাসি দেখে অবাক হয় আসিফ। আসিফ মনে মনে ভাবে, এত সুন্দর করে হাসতে পারেন উনি। ঠিক করছেন ম্যাম। আচ্ছা আপনি থাকুন, আমি আসতে। আসিফ চলে যায়। রিফা খুশি হয়ে কমেন্ট করতে লাগে। লাইভ শেষ করে ঘুমিয়ে যায়। পরের দিন চিৎকার শুনে দুজনের ঘুম ভাঙে।
মায়া রিফার দিকে তাকায়, রিফা মায়ার দিকে। দুজনেই নিচে আসতেই শুনতে পায় প্রতিবেশীদের কটূক্তিপূর্ণ কথা। মায়ের খুব খারাপ লাগে। নিচে রিভান ও তার মা। রিভান সবাইকে চুপ করতে বলছে, কেউই শুনছে না। তখন রিফার মা সবার মুখ বন্ধ করতে মায়ের কাছে গিয়ে বলে, মায়া মামনি, আমি জানি এটা চাওয়াটা অন্যায়, তবুও চাইছি। তুমি আমার ছেলেকে বিয়ে করবে? আমার ছেলে খুব ভালো, আমি কথা দিচ্ছি। ওর মতো ছেলে আর একটা নাই। মায়া চুপ। রিভান তার মায়ের কাছে এসে বলে, আম্মু, তুমি এটা কি বলছো? তুমি জানো উনি আমার থেকে বড়। আমি কি করে? না না মা, এটা হয় না। উনি বিয়ে করবে না বলে তোমাদের সঙ্গে পালিয়ে এলো, আবার এখানেও সেই বিয়ে। তুমি বরং ওনাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। তা হয় না। আমি ওকে সিকিউরিটি দেওয়ার জন্য এখানে নিয়ে এলাম। আবার যদি দূরে করলে ওই শয়তান ছেলে এসে ওর কোনো ক্ষতি করে। তাই বলে তুমি ওনার মতো বুড়ি মহিলাকে আমার লাইফে নিয়ে আসবে? তুই আমার কথা রাখবি, হ্যাঁ কি না বল। রিভান চুপ, কিছুই বলছে না। তখন মায়ের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করেন রিফার মা। মায়া একবার রিফার দিকে তাকায়। রিফার মুখের খুশি দেখে মায়া মনে মনে ভাবে, রিফা, আমি কাল রাতেই তোমাকে কথা দিয়েছিলাম তোমার ঋণ শোধ করতে না পারলেও তোমার জন্য কিছু করব। এখন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুশি তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে কথা শুনে। ঠিক আছে, তবে তাই হোক, আমি তোমার ভাইকে বিয়ে করব। তবে তার আগে তোমার মুখ থেকে শুনতে চাই। কথাটা ভেবেই মায়া রিফার কাছে গিয়ে জিজ্ঞেস করে, রিফা, তুমি কি চাও? আপু, তুমি আমার ভাবি হয়ে যাও প্লিজ। ওকে, শুধু তোমার জন্য আমি তোমার ভাইকে বিয়ে করতে রাজি। কিন্তু ভাইয়া তো। ওটা আমার হাতে ছেড়ে দাও। বলে মায়া সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে এটা আমার শ্বশুরবাড়ি, তাই কেউ আমার শাশুড়ি মা বা ননদ ও স্বামীকে অপমান করতে আসবে না। মায়ের কথা শুনে রিভান অবাক হয়ে যায়। সবাই চলে গেলে রিভান মায়ের কাছে এসে বলে, আপনি এসব কি বললেন? এটা আপনার শ্বশুরবাড়ি মানে? কখন হলো আপনার শ্বশুরবাড়ি? এখন এই মুহূর্তে আন্টি, উপস, আম্মু, আজ থেকে আমি আপনার বৌমা, তাই না? কোনো তাইটাই নাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিজের বিয়ে ভেঙে এখন আমার ঘরে চাপতে চাইছেন, সেটা তো আমি হতে দেব না। কিন্তু আমি তো আপনাকেই বিয়ে করব মিস্টার রিভান। উপস, মাই উড বি হাজবেন্ড। রিভান তো মায়ের কথাই সেই ফুঁসছে আগে। রিফা ও তার মা বিয়ের ব্যবস্থা করার জন্য নিজের রুমে গিয়ে কাজী সাহেবকে কল দিয়ে ডাকলেন। এদিকে মায়া রিভানের কাছে গিয়ে বলল, মিস্টার রিভান, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। সব শোনার পরে যদি আপনার মনে হয় বিয়েটা করবেন না, তাহলে আমি জোর করব না। ওকে, বলুন কি কথা। দেখুন, এই বিয়েটা হবে একটা চুক্তির বিয়ে, আপনার প্রতিবেশীদের মুখ বন্ধ রাখতে। আর দ্বিতীয়ত, আমি একটা থাকার প্লেস খুঁজছি। ওটা পেয়ে গেলে আপনাকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব। ততদিন একটু আমাকে মানিয়ে নিন। দেখুন, আমারও ইচ্ছে নেই আপনার মতো জুনিয়রকে বিয়ে করার। শুধুমাত্র আপনার মা ও বোনের কথা ভেবেই আমি বিয়েতে মত দিয়েছি। কারণ আমি চাই না পাড়ার লোকজন, আন্টি বা আপনাদের দিকে আঙ্গুল তুলুক। কারণ ওনারা আমাকে থাকার একটা জায়গা দিয়েছে, তাই যে কদিন আছি ওদের মুখে হাসি দেখে যেতে চাই। কিন্তু এতে তো ওরা কষ্ট পাবে আর আপনাকে ভুল বুঝবে। সমস্যা নেই, আমি সহ্য করে নেব। একটু পর কাজী আসতেই সবাইকে সাক্ষী রেখে রিভান ও মায়ের বিয়ে সম্পূর্ণ হয়। রাত 11টা। রিফা মায়াকে নিয়ে রিভানের রুমে রেখে আসতে নিলে মায়া বলে, রিফা, হ্যাঁ ভাবি, কিছু বলবে? রিফা, যে ক্যারিয়ার বাঁচাতে বিয়ে ছেড়ে তোমাদের কাছে পালিয়ে এলাম, সে বিয়ে আমাকে ছাড়লো না। রিফা, আমি কি আর ভয়েস করতে পারবো না? কেন পারবে না? অবশ্যই ভয়েস করবে। আমাদের বাসায় এসব নিয়ে কোনো বাধা নেই। সেটা নয়, আমি চাই না তোমাদের বাসায় কেউ জানুক আমি একজন ভয়েস আর্টিস্ট। আমি আমার ভয়েস দিয়েই আমার ক্যারিয়ার করতে চাই। বুঝলাম। আচ্ছা, আমি একটা আইডিয়া দিই। কি আইডিয়া? আচ্ছা ঠিক আছে, দাও দেখি। তুমি তো রাতে ভয়েস করতে পারো। রাতে তো বেশি ভয়েস করি, তবে সমস্যা হচ্ছে রাতে আমি এই রুমে তো ভয়েস করতে পারবো না। তোমার ভাইয়া থাকবে, অসুবিধা হবে। আর উনি জেনে যাবেন যে আমি একজন ভয়েস আর্টিস্ট। এটা তুমি ঠিক বলছো।
আচ্ছা, একটা কাজ করো, রাতে ভাইয়া ঘুমিয়ে গেলে আমার রুমে চলে আসবে, তারপর যতক্ষণ ভয়েস করার করবে, তারপর আবার ভাইয়ার রুমে গিয়ে শুয়ে পড়বে। ঠিক বলেছো তো। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। ও হ্যাঁ, তুমি কিন্তু রুম লক করবে না। ওকে, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো বলেই রিফা নিজের রুমে চলে যায়। একটু পর রিভান রুমে ঢোকে। মায়া ঘুমটা দিয়ে খাটের উপর বসেছিল। রিভানকে ঢুকতে দেখে মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করছে। মায়া জানে এটা একটা চুক্তির বিয়ে, তারপরেও কেমন একটা যেন ফিলিংস হচ্ছে। বুক ধুকপুক করছে। রিভান ধীর পায়ে খাটের কাছে এগিয়ে এসে মায়াকে উদ্দেশ্য করে বলল, আপনি যেটা বলছেন আশা করি ওটা মাথায় রাখবেন। আর এইভাবে ঘোমটা দিয়ে বসার কি মানে? আপনিও জানেন, আমিও জানি বিয়েটা একটা চুক্তির, তাই এই ঘোমটা দিয়ে বসার নাটক করবেন না। অসহ্য যত সব। বলেই চলে যেতে নিলে মায়া ঘোমটা সরিয়ে রিভানকে উদ্দেশ্য করে বলে। 1 মিনিট দাঁড়ান। মায়ের ডাক শুনে রিভান দাঁড়িয়ে পড়ে। পিছন ফিরে একবার মায়ের দিকে তাকায়। রিভান না চাইতেও যেন রিভান মায়ের মায়ে আটকে যায়। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরক্ষণে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে মায়ের থেকে চোখ সরিয়ে বলে, হ্যাঁ বলুন, কি বলেছিলেন? মায়ের রিভানের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? ছাদে। এত রাতে ছাদে কি করতে যাবেন? দেখুন, আমি আপনার সঙ্গে এক রুমে থাকতে পারবো না, তাই ছাদে। আপনি আমার সাথে রুমে থাকতে পারবেন না ঠিক আছে, তাই বলে ছাদে গিয়ে ঘুমাবেন? এটা তো ঠিক কথা নয়। আন্টি ও রিফা জানলে কষ্ট পাবে। তার থেকে এক কাজ করুন, আপনি আপনার রুমে থাকুন। আমি যেভাবে রিফার রুমে থাকতাম এই কয়দিন, আমি ও রুমেই থাকি। কেউ কিছু বললে বলে দেব, আমার একটু সময় লাগবে। মায়ের কথায় রিভান কি বলবে বুঝতে পারে না। মায়া আবারও বলে, আর হ্যাঁ, আমি জোর করে আপনার লাইফে এসেছি, আপনার ঘরেও, তাই লাইফ থেকে তো সহজে যেতে পারবো না। তবে হ্যাঁ, এই রুম থেকে যেতে পারবো। তাই আপনি আপনার রুমেই থাকুন। আমি আপনার রুমে থাকলে আপনার সমস্যা হোক সেটা আমি চাই না। আমার জন্য কেন নিজের রুম ছেড়ে ছাদে যাবেন? মায়ের কথা শুনে রিভানের খারাপ লাগে। সে মায়াকে বলতে চাইল। দেখুন, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি, আমি তো জাস্ট। রিভানের ভাবনার মাঝেই মায়া খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে বলে, সরি না বলে আপনার লাইফে এসে আপনার লাইফ উল্টোপাল্টা করার জন্য এনজয় ইয়োর রুম। বলেই মায়া সোজা রিফার রুমে চলে গেল। আর রিভান বেচারা অসহায়ের মতো মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। এদিকে মায়া রিফার রুমে আসতেই রিফা অবাক হয়ে যায়। মায়ের হাত ধরে খাটে বসিয়ে দিয়ে রিফা তার সামনে বসে জিজ্ঞেস করে, ভাবি, আজকে তোমার বাসর রাত, তুমি ভাইয়ার রুমে না থেকে আমার রুমে কেন এলে? তুমি কি আজকেই ভয়েস করতে চাও? আরে দূর, কিসের বাসন? তুমি জানো না বিয়েটা কেমন করে হলো? এত সহজে সব হবে? তাও ঠিক। আচ্ছা, শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নাও, আর আজকে রেস্ট নাও। অনেক ধকল গেছে, কাল থেকে ভয়েস শুরু করো। না ননদিনী, কাল নয়, আজকে একটা ভয়েস দিতেই হবে। 2 দিন আগে দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। আজ না দিলে অ্যাডমিন রাগ করবে। আমার তরফ থেকে আগে কখনো এমন হয় না, তাই অ্যাডমিন মেনে নিয়েছে। এখন যদি না দিই তবে সমস্যা হয়ে যাবে। বেশি না, এখন 1-2 ঘন্টা বসলে অনেকটা ক্লিয়ার করতে পারবো। ওকে, তাহলে তুমি ভয়েস করো, আমি ঘুমাতে গেলাম, ঘুম পাচ্ছে। পরে একদিন তোমার ভয়েস করে দেখব তুমি কেমন ভয়েস করো। ওকে, দেখো, এখন ঘুমাও। বলেই রিফা ঘুমোতে চলে যায়। মায়া ভয়েস করতে বসে। প্রায় 3 ঘন্টা ভয়েস করে শেষ রাতে ঘুমোয়। সকালে রিফার মা রিফাকে ডাকে। এদিকে রিভান নিচে আসতেই তার মা বলে, রিভান, তুই এলি? বৌমা কোথায়? বৌমা ওঠেনি? রিভান তার মাকে কি বলবে বুঝতে পারে না, তাই মুখ কাচুমাচু করে। এমন সময় মায়া এসে বলে, মা, আমি এখানে। আপনার ছেলেকে আমিই বললাম আসতে। ও, তুমি উঠে গেছো? এসো, নিচে এসো। জি মা, আসছি। নিচে আসতে গিয়ে রিফার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে নিচে আসে। কারণ রিভান যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল তখন রিফাও নিচে আসছিল। রিফা তার মায়ের কথা শুনে মায়াকে উঠিয়ে দেয়। মায়া আসতেই রিভান ও মায়াকে পাশাপাশি বসিয়ে রিভানকে তার মা বলে, রিভান, আজ তোদের রিসেপশন। কি বলছো মা? রিসেপশন মানে কি? রিসেপশন মানে জানিস না? বিয়ের পর।
কথা শেষ করার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে রিফা তার মাকে বলে, মামা, রিসেপশন করার দরকার নেই এখন। কি বলছিস? রিসেপশন করার দরকার নাই মানে? বিয়ের পর তো রিসেপশন। জানি মামা, বিয়ের পর রিসেপশন করতে হয়, কিন্তু তুমি তো ভাবির বিষয় জানো। এখন যদি বড় করে রিসেপশন করো তবে তো ওই শয়তানটা যদি কোনোভাবে টের পায় তবে তো ভাবিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রিফার কথাটা যেন বুঝলো রিফার মা, তাই রিফার কথাই সায় দিয়ে রিসেপশন বন্ধ করে দিল। রিভান উঠে নাস্তা টেবিলে বসলো। তার মা মায়াকে বলে, মায়া, রিবানকে নিজের হাতে খেতে দাও। আম্মু আমি হ্যাঁ আমি রিসেপশন বাদ দিয়েছি, কিন্তু ঘরোয়া রিচুয়াল তো মানতে প্রবলেম নাই। এবারে মায়া সহ বাকিরা তার কথাই পাতা দিতে পারল না। মায়া রিভানের কাছে গিয়ে বলে, প্লেটটা সোজা করুন। আমার খিদে। চুপচাপ প্লেট সোজা করুন। দেখুন, আমার কথা ভেবে একটু আমাকে মেনে নিন। আমি তো কথা দিয়েছি সময় মতো চলে যাব। রিভানের কথা শেষ হতে না দিয়ে মায়া কথাটা বলে ওঠে। রিভান মায়ের কথা শুনে আর কিছু বলতে পারে না, তাই চুপচাপ প্লেট উল্টে দেয়। মায়া চামচে করে হালুয়া ও রুটি তুলে দেয়। রিভান খেয়ে নিচের রুমে যায়। মায়াও অল্প স্বল্প খেয়ে রুমে যায়। গিয়ে দেখে রিভান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। মায়া দরজায় নক করতেই রিভান প্রশ্ন করে, কে? মায়া উত্তর দেয়, আমি মায়া, ভিতরে আসতে পারি? আপনি এখানে কেন? কি চাই আপনার? এই রুমে তো আপনার কিছু নাই যেটা নেওয়ার জন্য আমার রুমে আসবেন। আমি জানি এই রুমে আমার কিছু নেই, কিন্তু আপনি কেন ভুলে যাচ্ছেন? কালকের পর থেকে আপনার রুম আর একার আপনার রুম না, আমারও রুম এটা। আর তাছাড়া আম্মু যদি দেখে আমি আপনার কোনো কাজে সাহায্য করছি না, তখন আম্মু তো রাগ করবে। আরেকটা কথা বলার জন্য এলাম। আবার কি কথা বলবেন? দেখুন মিস্টার রিভান, আমি রাতে রিভার রুমে থাকি, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। এখানে আবার কি সমস্যা? দেখুন, আমি যদি প্রতিদিন রিভার রুম থেকে সকাল সকাল বের হই আর কোনোভাবে যদি বিষয়টা আম্মুর চোখে পড়ে, তখন আম্মু তো কষ্ট পাবে। কি বলতে চাইছেন খুলে বলুন। এখন তবে কি বলার জন্য এসেছেন? আমি এটাই বলতে চাই যে আমি সারা রাত রিভার রুমেই থাকবো, কিন্তু ভোর রাতে আপনার রুমে এসে যদি থাকি তাহলে কি খুব প্রবলেম হবে আপনার? মায়ের কথা শুনে রিভান কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আপনি প্রতি রাতে শেষ প্রহরে আসবেন। আমি রুমের দরজা খুলে রাখবো। রিভানের কথা শুনে মায়া একটু স্বস্তি পায়। মায়া ওকে বলে বাহিরে চলে আসে। রিফা কলেজ যাওয়ার জন্য বাহিরে আসতেই আসিফ সামনে এসে দাঁড়ায়। আসিফকে দেখে রিফা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসিফ যে ওকে ডাকছে সেদিকে কোনো ধ্যান নেই। রিফা আসিফের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগে, আচ্ছা, আসিফ কি কখনো আমার মনের কথা বুঝবে? আচ্ছা, আসিফ আমাকে লাইক করে কিনা কি করে জানবো? আচ্ছা, যদি একটা নাটক করি, যদি তার মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস থাকে তবে ও নিশ্চয়ই রিয়াক্ট করবে, আই এম শিওর। কথাটা ভেবেই রিফা গাড়িতে ওঠে। রিফা গাড়িতে উঠতেই আসিফ দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে লুকিং গ্লাস দিয়ে এক পলক রিফার দিকে তাকিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখতেই রিফা আসিফকে বলে, আসিফ, গাড়িটা সামনের বাস স্টপে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। রিফার এমন কথা শুনে আসিফ অবাক হয়ে বলে, কেন ম্যাম, বাস স্টপ দিয়ে যাব কেন? ওখানে আমার একটা ফ্রেন্ড অপেক্ষা করছে, ওকে নিয়েই যাব। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। আসিফ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করে। রিফা আসিফকে রেখেই যাচ্ছে। আসিফ মাঝে মাঝে লুকিং গ্লাস দিয়ে রিফাকে দেখছে। আসিফ রিফাকে দেখে মনে মনে বলে, রিফা, আপনি তো আমাকে না জেনে আপনার বাসায় কাজে রাখলেন। আমি কে এটা যদি জানতেন আপনি, জানি না আপনি কি করবেন। কথাটা ভেবে মুচকি হাসি দেয়। গাড়ি নিয়ে স্টপেজের দিকেই যায়। এদিকে মায়া তার শাশুমাকে দেখে সোফায় বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। মায়া গিয়ে সোফায় বসে। রিফার মা ফোনে কথা শেষ করে মায়ের মাথায় হাত রেখে বলে, মায়া, আমার একটা অর্ডার এসেছে, আমাকে যেতে হবে। তুই একটু বাসাটা সামলে নিস। তুই আমার মেয়ের মতো, তাই তুই বললাম। রাগ করলি নাকি? না মা, রাগ করবো কেন? বরং আমি খুশি হয়েছি। আম্মু কখন আসবেন? আজ আসতে পারবো না। কি? আমরা একা থাকবো? একা কোথায়?
তুই আসিস, রিফা আসে, সাথে আমার পাগল ছেলে রিভান। তা আমার জুনিয়র ছেলেটা তোকে জ্বালাই না তো? না মা, উনি ভদ্র। কতটা শেষ হওয়ার আগেই রিভার নিচে এসে তার মাকে সোফায় মায়ের পাশে বসে থাকতে দেখে গলা একটু নিচু করে বলে, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যা আগে ফিরে আসবো। যেখানে যাবি যা, সমস্যা নেই, তবে জলদি ফিরে আসবি। আমি কাজে যাব একটু পর। ওকে মাম্মা। রিভানের একবার মায়ের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। একটু পর তার শাশুড়ি মাও বেরিয়ে যায়। পুরো বাসায় মায়া এখন কি করবে বুঝতে না পেরে রিফার রুমে গিয়ে ভয়েস রেকর্ডিং করতে বসে। ফোন হাতে নিয়ে স্ক্রিপ্টগুলো দেখছে। রেকর্ডিং চালু করে মায়া রেকর্ড করছিল। এই, আপনি চোখে দেখেন না? কি বললেন? আমি অন্ধ? আপনি অন্ধ? আপনার 14 গোষ্ঠী। ও, আপনি বললে দোষ নেই, আমি বললে দোষ। হ্যাঁ, কাল আপনার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ভার্সিটির মাঠে। কি? ওই গায়েস আসবেন? সত্যি বলছো? তুমি তো জানো আমি ওনার কত বড় ফ্যান। ব্যাটার খুব ভাব। আরে না, কাল আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। মায়া এই সব স্ক্রিপ্টগুলো রেকর্ড করেই যাচ্ছিল মন দিয়ে। দেখতে দেখতে যে কখন 4টা বেজে গেছে মায়া বুঝতে পারেনি। এদিকে রিফা যে কখন এসেছে মায়া সেটা খেয়াল করেনি। রেকর্ড শেষ করে পিছনে তাকিয়ে চমকে উঠে চিৎকার করতে যাবে। রিফা মায়ের মুখে হাত দিতেই চিৎকার বন্ধ করে দেয় আর আস্তে করে বলে, আরে ভাবি, আমি চিৎকার করো না। আর তোমার কি কাণ্ডজ্ঞান হবে না? এইভাবে দরজা খুলে রেকর্ড করছিলে। এখন যদি আমি ছাড়া অন্য কেউ আসতো তাহলে কি হতো? মায়ের কোনো উত্তর আসে না দেখে রিফা আবার বলে, কি হলো বলো, এইভাবে কেউ রেকর্ড? রিফার কথা শেষ হওয়ার আগেই মায়া হাতের ইশারায় বোঝাতে যায় তার মুখ থেকে হাত সরাতে। তাই রিফা হাত সরায়। হাত সরিয়ে নিতেই মায়া হাত ছেড়ে বলে, এভাবে কেউ মুখ চেপে ধরে? এখনই তো আমার জানটা যেত। সরি ভাবি, আমি বুঝতে পারিনি। হয়েছে, আর এত বড় সরি বলতে হবে না। তা কলেজ কেমন হলো? আর কলেজ? কেন, কি হলো? কিছু না, ছাড়ো। মামা কোথায়? মা আবার একটা অর্ডার পেয়েছে, ওখানেই গেছে। আচ্ছা, আর ভাইয়া? উনিও বেরিয়েছেন, বলে তো গেছেন সন্ধ্যের আগে ফিরে আসবে। এখন দেখি কখন আসে। না, তুমি খাওয়া দাওয়া করেছো নাকি ভয়েস নিয়েই ছিলে? মায়া রিফার কথা শুনে মাথাটা নিচু করে মিনমিন স্বরে বলে, আসলে ভয়েস করতে বসলে সময় জ্ঞান থাকে না, তাই কখন যে 4টে বেজে গেছে বুঝতে পারিনি। সরি রিফা, এখনো কিছু খাইনি, রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে মিলে খাবো। আর হ্যাঁ, তুমি কি দিনেও ভয়েস করো? আরে না না, দিনে তো নয়েজ আসে, তাই ভয়েস ভালো হয় না। তবে মাঝে মধ্যে নয়েজ না হলে বা বাসায় কেউ না থাকলে করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি 10 মিনিটে আসছি। মায়া নিচে নেমে আসছিল এমন সময় কারোর সঙ্গে ধাক্কা খেয়ে দুজনেই ফ্লোরে পড়ে কড়াকড়ি খায়। মায়ের হাতে লাগে আর লোকটার তো কোমর ভেঙেই গেল বোধহয়। মায়া লোকটার উপর দুজনেই দুজনকে কিছুক্ষণ দেখে হঠাৎ লোকটা বলে ওঠে, আর ইউ ব্লাইন্ড? ইউ আর ব্লাইন্ড। না হলে কেউ এত বড় জলজন্ত একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয়? হাতটা মনে হয় গেলই আমার, অসভ্য লোক একটা। এই একদম অসভ্য বলবেন না। আমি কি অসভ্যতামি করলাম? হ্যাঁ, নিজেই তো এসে আমার উপরে পড়লেন, বুড়ি মহিলা। এই এই, আমি বুড়ি? আপনি বুড়া খাটাস একটা, অসভ্য লুচু লোক একটা। আমাকে দেখে কোন দিক দিয়ে আপনার মনে হচ্ছে আমি বুইড়া খাটাস? আমি গুনে গুনে আপনার থেকে 3 কি 4 বছরের ছোট, তাহলে আমি বুইড়া বেড়া হইলাম কি করে? আপনি বুড়া, আপনার 14 গোষ্ঠী। এই একদম আমার 14 গোষ্ঠী তুলে কথা বলবেন না। এমন সময় রিফা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। সিঁড়ির কাছে মায়া ও রিভানকে ওভাবে পড়ে থাকতে দেখে অবাক ও হাঁ হয়ে যায়। রিফা ওদের সামনে এসে কোমরে দুহাত রেখে বলে ওঠে, এই তোমরা দুটিতে ফ্লোরে শুয়ে কি করছো? তোমাদের যদি এতই ঘুমানোর শখ তবে নিজেদের রুমে যাও। এইখানে আই বেয়াদব মেয়ে, চুপ থাক। ফালতু বকিস কেন? আমি কেন এই মহিলার সঙ্গে করবো? বুড়ি মহিলা, কচি ছেলে বিয়ে করে কি ভেবেছেন উনিও কচি? বললাম না আপনি আমাকে বুড়ি বলবেন না। আরে দূর, তোমরা ঝগড়া থামাবে? আমার খিদেতে পেটে ইঁদুর ছুটছে। এখন যদি ওদের খাওয়ায়
খাবার না দিই তাহলে ইঁদুরগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করবে। সো প্লিজ হারি আপ। রিফার কথা শুনে মায়া রিফানের কাছ থেকে সরে উঠে দাঁড়ায়। তারপর আমতা আমতা করে বলে, সরি রিফা, তুমি বসো, আমি খাওয়া দিচ্ছি। আপনি কিছু খেয়ে এসেছেন নাকি আপনিও খাবেন? না, খাবো। খাবার রেডি করুন, আমি ফ্রেশ হয়ে আসি। মায়া সার্ভেন্টকে বলেই খাবার টেবিলে সাজায়। রিফা টেবিলে বসে। একটু পরেই রিফান আসে। তিনজনে বসে খাবার খেয়ে নেয়। রিফা নিজের রুমে যায়, মায়া রিফানের রুমে যায়। মায়াকে দেখে রিফান বলে, আপনি এখানে কি করছেন? এটা আমার বরের রুম, তাই আমি তো। এই বড় রুমে মানে? আপনি ভুলে যাবেন না আমরা চুক্তি করে। বারবার একটা কথা মনে করিয়ে দিতে হবে না, আমার সব মনে আছে। আচ্ছা, আপনি এখানে কেন? এখন তো আম্মু বাসায় নাই। আসলে আমার ফোন একটু ডিস্টার্ব করছে, আপনার ফোনটা একটু দেবেন? ফোন কি হবে? একটু আম্মুকে কল দেবো। আচ্ছা নিন, আমি একটু ছাদে যাচ্ছি। বলেই রিফান ছাদে চলে যায়। মায়া ফোন দিয়ে তার মাকে কল দেয়। এই কল দেওয়াটা হয়তো মায়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মায়া কল করতেই তার মা কল রিসিভ করে বলে, কে বলছেন? মা, আমি মায়া। মায়া, তুই তুই কোথায় মা? তুই কেমন আছিস মা? আমাদের ছেড়ে কোথায় গেলি তুই? আম্মু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশেপাশেই আছি মা। কোথায় আছিস মা? মাকে বল। মা, আমি ফরিদপুর আছি, ওখানে সব ঠিক আছে তো? সব ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। মা, আমি কাল তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি আমার সঙ্গে দেখা করবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে মা। ওকে, বলিস কোথায় আসতে হবে, আমি চলে আসব। মায়া ওকে বলে ফোন কেটে দেয়। রিভান রুমে নেই দেখে মায়ের রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আধা ঘন্টা পর রুম থেকে বেরিয়ে রিফার রুমে এসে বলে, রিফা, কোথায় তুমি? বলেই রুমে এদিক ওদিক খুঁজতে লাগে। তারপর দেখে ব্যালকনির রেলিংয়ের পাশে ডিভানে শুয়ে আছে, বুকের উপর উপন্যাসের বই। মায়া গিয়ে রিফার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, রিফা, রিফা, তুমি এখন ঘুমিয়ে গেলে? রিফা শুয়ে শুয়ে দুপুরের ঘটে যাওয়া কথাগুলোই ভাবছিল। আসিফ যখন রিফাকে নিয়ে কলেজে পৌঁছে দেয় তখন রিফা আসিফকে জ্বালাতেই কলেজের একটা ছেলে হিমেলকে বলে, আরে হিমেল, কখন এলে? এই তো একটু আগে এলাম। তোমার তো দেরি কেন? আরে বলো না, বাসায় একটু কাজ ছিল। বলেই রিফা হিমেলকে জড়িয়ে ধরে, যেটা আসিফের সহ্য হয় না। রিফা আর চোখে আসিফকে দেখে মুচকি হাসছে। রিফা হিমেলকে বলে, হিমেল, তুমি কি আজ ফ্রি আছো? আমি জানি আজ সারাদিন ফ্রি আছি। বলো কোথায় যেতে চাও? একটা পার্কে যাব। তুমি সেদিন বলেছিলে একটা পার্কের ওখানে। সত্যি তুমি যাবে আমার সঙ্গে? যাব যদি তুমি আমার জন্য স্পেশাল কিছু। আপনি আমার সঙ্গে আসুন। আসিফ শেষমেশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিফার হাত ধরে গাড়ির দিকে যেতে যেতে রেগেই কথাগুলো বলে। রিফা বুঝতে পারেনি রিফার এটুকু মজায় আসিফ এতটা রেগে যাবে, তাই রিফা চুপ করে যায়। আসিফ রিফাকে টেনে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দেয়। কিছু বলতে না দিয়ে বলে, এই আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমিও একটা মানুষ, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না? এসব কি আসিফ? তোমার সাহস কি করে হয় অন্য ছেলের সাথে এত ঘনিষ্ঠ হওয়ার? আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য সব ছেড়ে ছুড়ে তোমার বাসায় ড্রাইভার হয়ে আসি শুধু মাত্র তোমাকে ভালোবেসে, আর তুমি কি না অন্য ছেলের কাছে যেতে চাও? আসিফ, এটা তোমার কেমন রূপ? আর তুমি আমাকে ভালোবাসো মানে? আর আমাকে ভালোবেসে ড্রাইভার হয়ে এসেছো মানে কি? তুমি আমাকে সব খুলে বলো। আমি আসিফ শাওন খান, যে শাওনকে তুমি কমেন্ট করে চালাও, আমি সেই শাওন। আমি তোমার করা কমেন্ট দেখে দেখেই তোমাকে ভালোবেসে এখানে এলাম। তোমার খোঁজ নিয়ে তোমার জন্য ড্রাইভার হলাম রাজপ্রাসাদ ছেড়ে। রিফা আসিফের মুখে এমন কিছু শুনবে কখনোই কল্পনা করেনি। সে ভাবতে লাগে, কি? ও মানে উনি রাজপ্রাসাদ ছেড়ে আমার জন্য এসেছে মানে? উনি কি কোনো রাজপুত্র? আমি না জেনে ওনাকে কষ্ট দিয়েছি? না, আমার মতো একটা মেয়ের কোনো অধিকার নেই ওনার মতো ছেলের সঙ্গী হওয়ার।
বলেই রিফা বাসায় ফিরে আসে। রিফা কথাগুলো ভেবেই কান্না করে। রিফার মাথায় হাত বোলাতে গিয়ে মায়া অনুভব করে রিফার চোখে পানি। মায়া অবাক হয়ে বলে, এই রিফা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? রিফা মায়াকে সব কথা বলে। কি বললে? আমাদের ড্রাইভার আসিফ ভয়েসের সাইড নায়ক শাওন? হ্যাঁ ভাবি, ও এত বড় লোক ফ্যামিলির ছেলে, আমি কি করে ওর মতো মানুষকে আপন করব ভাবি? পাগল মেয়ে, এসব কি বলছো? আসিফের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে ফিরিয়ে দিও না, কারণ সত্যি করে ভালোবাসা সহজে পাওয়া যায় না। জানি না ভাবি, আমি কি করব। আচ্ছা বসো তুমি, আমি একটু ভয়েস করতে বসি, যদি কিছু লাগে আমাকে ডেকো। ওকে ভাবি, তুমি ভয়েস করে নাও। রিফা ডিভানে শুয়ে পড়ে। এদিকে মায়া ভয়েস করতে করতে অনেক রাত হয়। ভয়েস শেষ করে দেখে রাত 2টো। মায়া কি মনে করে রিভানের রুমে যায়। রিভানকে না দেখে ভিতরে ঢুকে দেখে রিভান পড়ার টেবিলে বসে ভয়েস করছে। এত রাতে রুমে কেউ ঢুকেছে দেখে রিভান ভয় পেয়ে পিছনে তাকায়। পিছনে এমন কাউকে দেখবে ভাবতেও পারেনি। সে ভয় পেয়ে থতমত খেয়ে বলে, আপনি এখানে আপনি এখানে কি করছেন? আসলে আমি এসব। মায়া রিভানকে কিছু বলতে না দিয়ে রিভানের কাছে গিয়ে বলে, আপনি তাহলে সেই রিবন, ভয়েস কিং রিবন? কিন্তু আপনার নাম তো রিভান শাহরিয়ার রিবন। ও শিট, এই কথাটা আমার আগে মাথায় কেন আসেনি? রিবন, আপনি? মায়ের কথা শুনে মায়াকে আটকে দিয়ে রিভান বলে, ব্যাস ব্যাস, বুঝেছি, আর বলতে হবে না। কিন্তু আপনি এসব কি করে? আপনি আমাকে চেনেন? রিভানের কথা শুনে মায়া নিজের অজান্তেই বলে ওঠে, আমি কিনা শেষমেশ একটা পিচ্চির প্রেমে পড়েছি। এই জন্যই বলে না, না দেখে প্রেমে পড়তে নেই। আমি শেষমেশ একটা জুনিয়র ছেলেকে, না না না, এটা ঠিক নয়। এইসব ভেবেই মায়া সেখান থেকে পালিয়ে আসে। রিভান মায়ের মুখে এসব শুনে তো পুরোই অবাক। সে কিছু বলবে সেই সুযোগ না দিয়ে মায়া এক দৌড়ে রিফার রুমে পালিয়ে যায়। রিভান হাঁ হয়ে তাকিয়েছিল মায়ার দিকে। পরের দিন রিভান ঘুম থেকে উঠে 12টা পার হয়ে গেছে। রিফা টেবিলে বসে খাচ্ছিল। আশেপাশে মায়াকে না দেখে রিভান রিফাকে বলে, রিফা, তোর ভাবি কই রে? ভাবি তো বললো আম্মুর সঙ্গে। কথাটা শেষ হওয়ার আগেই রিভানের মা বাসায় ঢোকে। রিফা তার মাকে দেখে বলে, মামা তুমি একা বাসায় ঢুকলে? ভাবি কোথায়? উনি তো বাসায় ছিল। ঘুম থেকে উঠে ওনাকে না দেখেই তো বোনকে জিজ্ঞেস করলাম উনি কোথায়। আরে আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম। ভাবি তো বললাম আম্মুর সঙ্গে দেখা করতে যাবে, তাই তো মাম্মাকে। আরে আমার সঙ্গে কেন? কথাটা বলতে গিয়েও আটকে যায়। আর কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় বলে ওঠে, ও শিট, মায়া কোনোভাবে ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়নি তো? ঠিক বলেছ মাম্মা, ভাবি ওর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে, মানে ভাবির তো বিপদ। তাড়াতাড়ি চল। সবাই মিলে মায়ের বাসায় যায়। গিয়ে দেখে সেই ছেলেটা আবারও জোর করছে। মায়ের সারা শরীর আঘাতের চিহ্ন। মায়ের চোখ ফেটে যেন কান্না আসছে। এমন সময় সামনে রিভানকে দেখে মায়া কোনো রকম শরীর টেনে রিভানের পা জড়িয়ে ধরে বলে, রিবন, প্লিজ আমাকে এইভাবে জানোয়ারের থেকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে। আমি তো তোমাকে ভালোবাসি রিবন। মায়ের কষ্ট রিভানের সহ্য হয় না। মায়াকে তুলে তার মায়ের কাছে দিয়ে বলে, আম্মু, ওনাকে নিয়ে গাড়িতে গিয়ে বসুন। রিভানের মুখে এমন কথা শুনে দীপক বলে, ওই তুই কে? তুই মায়াকে নিয়ে কোথাও যেতে পারবি না। মায়া শুধুই আমার। মায়া তোর? খুব ভালো জোক শোনালি। মায়া কখনোই তোর নয়, মায়া আমার বউ। ও আমাকে ভালোবাসে, তাই আমার মায়াকে তোর মায়া বলার চেষ্টাও করবি না, আর না ওকে কোনো অত্যাচার করবি। ওর থেকে দূরে থাকবে। দূরে থাকবো মানে? ওকে আমি কিনে নিয়েছি ওর বাবা মার থেকে। কথাটা শুনেই যেন রুমের মধ্যে বাজ পড়ল। মায়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার বাবা মার দিকে। মায়া কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, আব্বু আম্মু, তোমরা এত নীচ! তোমাদের আব্বু আম্মু বলতে আমার লজ্জা করছে।
কোনো বাবা মা কি নিজের মেয়েকে টাকার লোভে বিক্রি করে দেয়? আজকের পর আমার কাছে আমার বাবা মা মারা গেছে। আম্মু, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এই মানুষগুলোকে সহ্য করতে পারছি না। আর সহ্য করতে হবে না মামনি, রিভান ওদের পুলিশের হাতে তুলে বাসায় চল। মায়াকে নিয়ে রিভান তার মা বোনকে নিয়ে বাসায় আসে। রিভান নিজের রুমে যায়। ডক্টর এসে মায়াকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে যায়। রিফা তার মাকে বলে, মাম্মা, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? মাম্মা, এবার তো সব ঠিক হলো। এবার যদি ভাই আর ভাবিকে... না, মায়া তার ভালোবাসার কথা বলেছি, কিন্তু রিভান তো স্বীকার করেনি। তাই যতক্ষণ না রিভান স্বীকার করছে ততক্ষণ মায়া তোর রুমেই থাকবে। ঠিক আছে মাম্মা। মায়া রিফার রুমে শুয়েছিল। এদিকে রিফান মায়ের কথা শুনে ভাবে। আঘাতগুলো মনে পড়তেই চোখে পানি চলে আসে আর মনে মনে বলে, ওই শালা শয়তান আমার মায়াকে কষ্ট দিয়েছে। শালাকে যদি আমি আরও আঘাত করতে পারতাম তাহলে আরও ভালো হতো। না, আর না, আমি আমার মায়াকে আর আঘাত পেতে দেব না। ও নিজের মুখে স্বীকার করেছে ও আমাকে ভালোবাসে। এবার আমার পালা, আমি ওকে আপন করে নেব। কথাটা ভেবেই রিভান বাসা থেকে বেরিয়ে যায়। দীর্ঘ ঘুম দিয়ে মায়া একটু ফ্রেশ লাগে। কোনো রকম ঘুরে ঘুরে নিচে আসে। নিচে এসে মায়া তো অবাক। পুরো ডাইনিং রুম ফুল, আলো, বেলুন আরও কত কী দিয়ে সাজানো। মায়া অবাক হয়। নিচে নামতেই ফুলের বৃষ্টি হয়। গোলাপের পাপড়ি দিয়ে লেখা আই লাভ ইউ মায়া। তার কিছু দূরেই রিভান মায়ের দিকে হাত বাড়িয়ে বলে, মায়া, আপনি আমার স্ত্রী, অথচ আমি আপনাকে মেনে নিইনি। আমরা একটা চুক্তি করেছিলাম মায়া, আমরা পারি না সেই চুক্তিটা বাদ দিয়ে নতুন করে চুক্তি বানাতে। যে চুক্তিতে থাকবে আপনি আমার সারা জীবনের সঙ্গী হবেন। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না মায়া। আমি বলি কি, মায়া হবে কি আমার জীবন সঙ্গী? মায়া রিভানের থেকে এমন প্রপোজ পাবে ভাবতে পারেনি। মায়া আর পারল না নিজেকে আটকে রাখতে। সে রিভানের হাত ধরে বলে, ইয়েস, আমি সারা জীবন তোমার হয়েই থাকতে চাই। আমি যে সেই 4 বছর আগে থেকে তোমাকে ভালোবাসি রোবন। আমিও তোমাকে খুব ভালোবাসি বয়েস কুইন মায়া। এই কিংয়ের একটাই কুইন মায়া। এটা বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। মায়ের মুখে তার ভাইয়ের নাম রিভন শুনে অবাক হয়ে মনে মনে বলে, ভাবি, ভাইয়ার নাম কি বলল? রিবন। আর ভাইয়া ও বলল ভয়েস কিংয়ের ভয়েস কুইন। এর মানে আমার ভাবির ভয়েস কিং সিক্রেট লাভার আমার ভাইয়া। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ ভাবি আমার ভাইয়াকে ভালোবাসার জন্য। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ আসিফের কথা মনে পড়তেই চোখে পানি চলে আসে। সে আবারও মনে মনে বলে, আমার ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেল। ভালো থাকবেন আসিফ, আর আমার থেকে ভালো মেয়েকে বিয়ে করে সুখী হবেন। ওদিকে রিভান মায়াকে নিয়ে নিজের রুমে যায়। রুমটা অনেক সুন্দর করে সাজানো। মায়া রিভানের কোলে। মায়া রিভানকে বলে, রিবন, নামাও। আর কতক্ষণ কোলে নিয়ে থাকবে? আমি আমার বউকে সারা জীবন কোলে করে রাখবো। আপনার সমস্যা? আমার কেন সমস্যা হবে? বরং আমার তো ভালোই লাগছে আপনার কোলে থাকতে। তাই বউ? হ্যাঁ, তাই। মায়ের মুখে এমন কথায় রিভান যেন আকাশে চাঁদ পেয়ে গেল। রিভান মায়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মায়ার ঠোঁট কামড়ে ধরে কিস করে। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, কেমন লাগলো জান? এটা কি কিস ছিল নাকি আমাকে মারার প্ল্যান? খবিস বেটা, টিকটিকি, কুমির, ইঁদুর, বাদর, গিরগিটি, পচা কদু। এই দাঁড়াও দাঁড়াও, নিজের বরকে কেউ এইভাবে গালি দেয়? এই স্ক্রিপ্ট নিশ্চয়ই গল্পের স্ক্রিপ্ট থেকে দেখে শিখেছো। গল্পেও আমাকে এইসব বলে গালি দাও, এখনও আবার আমাকে এইসব বলে গালি দেবে? হ্যাঁ দেব। গল্পেও আমার কাছে জিততে পারো না, এখনও জিততে পারবে না। সাদা বিলাই। সাদা বিলাই মানে? সাদা বিলাই মানে সাদা বিড়াল। তোমার রূপ পুরোই সাদা বিড়ালের মতো। আর তুমি আমার পরি বউ। তাই নাকি? কদিন আগেও আমি আপনার জন্য পড়ি ছিলাম, আর এখন পরিবহু হয়ে গেলাম। তুমি আমার পরি বউ। বলি তো বলতাম তোমাকে জ্বালাতে। তাই বুঝি? জি বউ, আই লাভ ইউ পরি। আমার জীবনে আসার জন্য তোমাকে থ্যাঙ্কস। আই লাভ ইউ টু জামাই জান। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে?
হ্যাঁ বলো না কি চাই, তুমি বললে তো আমার জানবি হাজির। তোমার জানতো আমি নিজেকে মারতে চাই না। মায়া কথাটা বলতেই রিভান জোরে হেসে দেয়। মায়া আবার বলে, একদিন লাইফে যাবে, দেখো আমিও লাইফ পছন্দ করি না, আর তুমিও করো না সেটাও জানি। তবে আমি এখন যেতে চাই আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসার জন্য, আর তাদের জমে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে চাই, এবং তাদের প্রিয় ভয়েস কুইন ও ভয়েস কিংয়ের বিয়ের খবরটা দিতে চাই। আমি তাদের বোঝাতে চাই ভালোবাসার মতো ভালোবাসলে আল্লাহ তাদের ঠিকই মিলিয়ে দেয়। আর একটা জিনিস জানো, রিফা আমাদের জুটি খুব পছন্দ করে, ওর জন্য যাই চলো। রিভান কিছু একটা ভেবে মায়ের মুখের দিকে তাকিয়ে তার আগ্রহ দেখে। মায়াকে নিজের মধ্যে মিশিয়ে নিয়ে বলে, ওকে মাই সুইট ওয়াইফ, তোমার ও বোনের জন্য আমি লাইফে যাব আমার কিউট পরি বউকে নিয়ে। কিন্তু তোমার শ্রোতা বন্ধুরা যদি আমার উপর রাগে, তাতে আমার কোনো দোষ নাই। কেন আমাদের শ্রোতা বন্ধুরা রাগ করবে কেন? কারণ আমি যে তাদের ভয়েস কুইনকে আপন করে নিয়েছি। আমার শ্রোতা বন্ধুরা তোমার মতন যে রাগ করবে। বলেই পরের দিন মায়া ও রিভান ইউটিউবে লাইভে আসে। সমস্ত শ্রোতা বন্ধুরা যেন এই মানুষ দুটোরই অপেক্ষা করছিল। তারা লাইভে যেতেই হাজার হাজার মানুষের কমেন্ট, কার কমেন্ট ছেড়ে কার কমেন্ট পড়বে বুঝতেই পারছে না। তারপরেও মায়া রিভান সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। লাইভের মধ্যেই হঠাৎ শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে মায়া এমন একটা ঘোষণা করবে কেউ ভাবেনি। হঠাৎই মায়া লাইভে বলে ওঠে, আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একটা সিক্রেট বলতে এলাম। আমি বুঝতে পারছি এই সিক্রেটটা জানলেও আপনাদের মন ভেঙে যাবে, তবে সিক্রেটটা বলতেই হবে, তাই বলছি। তার আগেই এই লাইভে আরও স্পেশাল দুজনকে নিয়ে আসব। এই দুজনের মধ্যে একজনকে আপনারা হয়তো চিনে থাকবেন, আপনাদের সবার প্রিয় আর্টিস্ট শাওন। হ্যাঁ ঠিক শুনেছেন, শাওন। আর তার সঙ্গে আছে তার সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ। তবে তিনি এই ভয়েস জগতের কেউ না, সেও আপনাদের সবার মতোই একজন গল্পপ্রেমী। আর এই গল্প শুনে শাওনের প্রেমে পড়ে। শাওনকে জ্বালাতে সেও আমাদের মতোই কমেন্ট করত, আর তার সেই কমেন্টগুলোই হয়তো শাওনের মন কেড়ে নিয়েছিল। তাই তো তার অদেখা অজানা কমেন্ট করা মানুষটাকে খুঁজে তারই বাসার ড্রাইভার হয়ে ঢুকে ছদ্মবেশে ভালোবেসে যাওয়া আমার আপনার সবার প্রিয় শাওন। আর তাই তো এই দুটো জুটিকে নিয়ে এসেছি আপনাদের মাঝে। এবার আপনাদের যা যা প্রশ্ন আছে সেটা আপনারা এদের করতে পারেন। শাওন ওরফে আসিফ রিফাকে নিয়ে তার প্রতিটা ফিলিংস আস্তে আস্তে বর্ণনা করে। রিফা মন দিয়ে সব শুনছে। রিফা যেন বিশ্বাসই করতে পারছে না যে তাকেও কেউ এভাবে ভালোবাসতে পারে। শাওনের কথাগুলো শুনতে শুনতেই রিফা গত রাতের কথাগুলো ভাবে। যখন রিফা ফোন দিয়ে আসিফের পিক দেখেছিল, তখন মায়া ও রিভান রুমে এসে বলে, অতীত আসতে পারি? রিফা চোখ তুলে দেখে দরজায় মায়া ও রিভান দাঁড়িয়ে আছে। রিফা মায়ের হাত ধরে নিয়ে বিছানায় বসায়। তখন রিভান রিফাকে বলে, বোনো, তোর সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি, আমি ও তোর ভাবি। হ্যাঁ ভাইয়া, বলো না কি কথা। তার আগে বল, আমরা যা জিজ্ঞেস করবো তার সঠিক জবাব দিবি, আর কোনো কিছুর গোলমাল পাকাবি না। আচ্ছা কি হয়েছে বলবে তো আগে। তুই কি আসিফকে ভালোবাসিস? দেখ, মিথ্যে বলবি না, মনে যেটা আসে সেটাই বলবি। রিফা রিভানের কথা শুনে তার মনে লুকোনো সব অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা সব অকপটেই স্বীকার করে নেয়। সব শুনে রিভান আবার বলে, শোন, আমিও তোর ভাবি ঠিক করেছি কাল লাইভে যাব। সেখানে তোর ওই শাওন মানে তোর আসিফের রিলেশন নিয়ে গল্প উঠবে। তুই কি লাইভে এসব নিয়ে কথা বলতে কমফোর্টেবল ফিল করবি? যদি তুই না চাস তবে আমরা লাইভে এ নিয়ে কথা তুলব না। এখন তুই যা বলবি তাই হবে। এ পর্যায়ে রিফা তার ভাইয়ের কথা শুনে রিভানকে বলে, ভাইয়া এসব নিয়ে কথা বলার আগে আমি একবার আসিফের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই আগে আসিফের সঙ্গে কথা বলে ক্লিয়ার হয়ে নে। বলেই রিভান ও মায়ার রুম থেকে বাইরে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে রিফা কিছু বলতে যাবে, তার আগেই দেখে দরজায় আসিফ। রিফা তো অবাক। আসিফ ধীর পায়ে রিফার সামনে দাঁড়িয়ে বলে, রিফা, শেষবারের মতো আমি আপনার কাছে এসেছি। এবারে আপনি ফিরিয়ে দিলে আর কখনোই আপনার চোখের সামনে আসবো না, কথা দিলাম। এমনটা বলবেন না প্লিজ, আপনাকে ছাড়া আমি বাঁচবো না।
আমি যে নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। ওকে, আমি আপনার সমস্ত কথা শুনবো, আপনাকে ছেড়ে যাব না। তবে কাল লাইভে আপনার আর আমার সম্পর্কে জানতে চাই। আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। ওকে, তাই হবে। আমি আপনাকে জিতে নিয়েছি, আর কোনো কিছুতে আমার ভয় নাই। আমার আপনাকে চাই আসিফ। আমি শুধুই আপনার। আই লাভ ইউ রিফা। আই লাভ ইউ টু শাওন। বর্তমান। শাওন তার কথা শেষ করতেই রিভান লাইভ শেষ করে। রিভান তার মাকে সব বলে। সব শুনে ছেলে মেয়ের ভালোর জন্য দুজনকে মেনে নেয় এবং একসঙ্গে আসিফ ও রিফা, অন্যদিকে মায়া ও রিভানের বিয়ে দেয়। রিফা বসে আছে তার বাসর ঘরে। একটু পর আসিফ আসে। রিফার বুক কাঁপছে। আসিফ গিয়ে রিফার পাশে বসতেই রিফা কেঁপে ওঠে। আসিফ রিফার হাত ধরে বলে, এই কি হলো তোমার? কাঁপছো কেন? না মানে ওই আসলে আসলে নকলে ছাড়ো, আছে এসো। আজ আজ ছেড়ে দিন আসিফ। আমার ভয় করছে। হয়তো খুবই যা, তাই বলে কি বাসর রাতে কেউ বাসর করে না? ধুর, আপনি যান তো। বলেই রিফা যে আসিফের বুকে হাত দিয়ে সরিয়ে দিতে যাবে, অমনি আসিফ রিফার হাত ধরে নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এবং কিস করতে লাগে। এদিকে মায়া বসে মনে মনে ভাবে, মালটা কই গেল? আজ যে বাসরাত, সেটা কি সাদা বিলাই ভুলে গেল? আসুকো। মায়ের ভাবনার মাঝে রিভান এসে রুমে ঢোকে। রিভান বিছানায় বসে যে মায়ের হাত ধরতে যাবে, অমনি মায়া হাত সরিয়ে নিয়ে বলে, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সরি পরিব, আসলে নতুন একটা গল্প আসবে, ওটা নিয়ে অ্যাডমিনের সঙ্গে একটু কথা বলছিলাম, দেরি হয়ে যাবে, বুঝতে পারিনি বউ, প্লিজ রাগ করো না। রাগ করবো না, আজ আমাদের বাসর, আর তুমি আমাকে অপেক্ষায় রেখে আগে অ্যাডমিনের সঙ্গে কথা বলতে গেছো। যাও, অ্যাডমিনের সঙ্গেই বাসর করো, আমার সাথে করা লাগবে না। সরি বলছি তো বউ, এবারের মতো ছেড়ে দাও, এরপর থেকে প্রতিটা রাত আমি তোমার বাসায় ফুল দেবো। নির্লজ্জ লোক, জান এখান থেকে। বলেই মায়া সরে যেতে নিলেই রিভান তাকে জড়িয়ে বুকের মধ্যে মিশিয়ে নেয় এবং কানের কাছে ফিসফিসিয়ে বলে, কোথায় যাচ্ছ জান? আজ তো কোনো ছাড়াছাড়ি নেই, আজকের রাত শুধুই আলো। বলেই রিভান মায়াকে নিজের মধ্যে মিশিয়ে আদর করতে লাগে। মায়াও আর বাধা দেয় না। শুরু হয় ওদের জীবনের লং জার্নি।